তো এখানে এসে আমার একটা বিষয় শুধু মনে হইতেছে, যখন বাবা মার সাথে আসছিলাম তখন বাবা মা আমার হাত ধরে আসছে, আর এখন আমি আসছি আমার পরিবার সহ, আমার বাচ্চা নিয়ে, আমার বউ নিয়ে। তো গাইজ আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখতে চাই এখানে কাদের কাদের কবর এবং সমাধি এখানে আছে। আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে চাই। স্মৃতিসৌধের ভিতরে এই এত এত সুন্দর ফুলের গাছগুলো, যেগুলো যে কেউ দেখলে অনেক আকৃষ্ট হয়ে যায়। কাছাকাছি আসার পর এই দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু আর প্রবেশ করার মতো অবস্থায় নেই। আমরা এখানে এসে আমার ছোটবেলার যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু এখন আমার মনে পড়তেছে। অনেক স্মৃতি আছে এখানে। যখন বাবা মার সাথে আসছিলাম তখন অনেক স্মৃতি আমরা কিন্তু এখানে পার করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আমার বোনের বাড়িতে প্রায় 2 দিন থাকার পর এখন আমাদের সময় আছে বাড়ি ফেরার, এবং বাড়ি ফেরার জন্য আমরা কিন্তু রেডি হয়ে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন বাড়ি চলে যাব। তো বোন আর বোনের স্বামীকে বিদায় দিয়ে আমরা অটোতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। গাইজ আমরাও বেরোলাম। আকাশটা কিন্তু একটু খারাপ হয়ে গেল, জানি না কখন বৃষ্টি আসবে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু এখান থেকে সোজা নবীনগর যাব, সেখানে স্মৃতিসৌধ দেখার পর দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো বৃষ্টি হচ্ছে হচ্ছে এখনো থামার কোনো নামগন্ধ নেই। বৃষ্টি চলতেছে, জানি না আমরা বৃষ্টিতে ভিজে যাব কি না। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম নবীনগর জাতীয় স্মৃতিসৌধর একদম সামনের রাস্তাটায়। এই ওভারব্রিজ দিয়ে আমরা ওই পাশে যাবো, দেন আমরা শহীদ মিনারে ঢুকবো। বন্ধুরা, এই হচ্ছে ভিতরটা, স্মৃতিসৌধের ভিতরটা। আমরা এখনো গেটে যাই নাই, আমরা নামতেছি, কারণ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা গেটে চলে যাবো। এই হচ্ছে রাস্তা। আমরা যখন হাঁটতেছিলাম রাস্তার পাশেই, তখনই পাশেই কিন্তু অনেকগুলো দোকান দেখতে পেয়েছিলাম, যেগুলো খাবারের দোকান এবং পোশাকের দোকান। আপনারা কিন্তু এখানে এসে চাইলে এখানে খেতেও পারবেন এবং বিভিন্ন পোশাকও কিনতে পারবেন। গাইজ আমরা কিন্তু এখন স্মৃতিসৌধের সামনের গেটে আসছি, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবারের দোকান, যার কারণে মানুষের হাঁটাচলা করতেও কিন্তু অনেক ব্যাহত হতে হচ্ছে। তো এখানকার মানুষের কাছে যেটা শুনলাম সেটা হচ্ছে, সামনের গেট যেটা একদম প্রধান গেট, সেটা নাকি এই সময় বন্ধ আছে, আর কি আজকে খুলে নাই, কালকে হয়তো খুলবে। বাট আমাদেরকে তারা সাজেস্ট করলো যে অন্য একটা গেট আছে সেখান দিয়ে যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেই গেটে যাওয়ার জন্য হাঁটা দিলাম। পাশে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিস পেয়ে যাবেন, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আমরা ওই পাশে যে গেটটা ছিল ওইটা দিয়ে ঢোকার সময় কিন্তু আমরা দেখলাম যে ওটা তালাবদ্ধ অবস্থায় আছে। তো ওটা থেকে আমরা ঢুকতে পারি নাই। দেন আমরা পরবর্তী একটু সামনে আগায় এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। আমি অনেক ছোটতে কিন্তু এই জায়গায় আসছিলাম, যখন আমার বয়স 8-9 বছর, তখন হয়তো কিছুই বুঝতাম না। বাট আব্বু আম্মুর সাথে আসছিলাম। জায়গাটা কিন্তু এখন একটু অচেনা হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে আসা হয় না। বোনের বাসা থেকে ডাইরেক্ট বাস থেকে নেমে এখানে আমি ঢুকলাম। আপনারা দেখেন জাস্ট পরিবেশটা জাস্ট অসাধারণ। এখানে যারা আসছেন হয়তো তারাই একমাত্র বুঝতে পারবেন যে এই জায়গাটার কি অপরূপ সৌন্দর্য এখনো। তো এখানে এসে আমার একটা বিষয় শুধু মনে হইতেছে, যখন বাবা মার সাথে আসছিলাম তখন বাবা মা আমার হাত ধরে আসছে, আর এখন আমি আসছি আমার পরিবার সহ, আমার বাচ্চা নিয়ে, আমার বউ নিয়ে। দেখতে পাচ্ছেন গাইজ, আমার বউ সামনে যাচ্ছে। আমার বউ কিন্তু এতদিন মোবাইলে, টিভিতে এবং বইয়ের পাতায় দেখছিল এরকম একটা বাংলাদেশের অন্যতম স্থাপত্য যে জায়গাটা, এতদিন বইয়ের পাতায় দেখছে। এখন এসে তার কাছে অন্যরকম লাগতেছে, কারণ আহ অনেকদিন তার ইচ্ছা ছিল এই জায়গায় আসবে। Then এখানে এসে আমার ছোটবেলার যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু এখন আমার মনে পড়তেছে। অনেক স্মৃতি আছে এখানে। যখন বাবা মার সাথে আসছিলাম তখন অনেক স্মৃতি আমরা কিন্তু এখানে পার করছি। তো গাইজ এখানে এসে সবার প্রথমে একটা জিনিস লেখা, 1 সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। আসলে আমরা কখনো ভোলার মতো না। আজকে এই জায়গাটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের আমি বলবো না, সারা বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে কিন্তু আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, মহান শহীদদের প্রতি স্মরণ রেখে এই জায়গাটার যে স্মরণীয় করে রাখার দরকার ছিল, সেইটাই কিন্তু আমাদের পরবর্তী সরকার করেছে। এবং এইটার জন্য আমাদের
তখন তৎকালীন যে সরকার অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জিনিসটা দেখা যাচ্ছে, সেইটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে এখানে অনেক হাজার হাজার মানুষ আসছে। আজকে যদিও ছুটির দিন না, আজকে কিন্তু ওয়ার্ক ডে, তারপর এখানে বেশ কিছু মানুষ হয়েছে। স্মৃতিসৌধের এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, এবং স্মৃতিসৌধের যে মাঝ বরাবর মাঝখানে কিন্তু এত সুন্দর একটা লেক চলে গেছে। এটা কিন্তু যে কারো অনেক ভালো লাগবে, এবং আশেপাশে মানুষ দেখতে পাচ্ছেন, যদি আজকে ছুটির দিন না, তারপরে কিন্তু মোটামুটি লোক হয়েছে। দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু আজকে অনেক পরিষ্কার, এবং খুবই সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে। গাইজ, আমার কিন্তু আর তর সইতেছে না, আমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সামনের দিকে যাইতেছি, কারণ ছোটবেলার স্মৃতি তো এখানে অনেক কিছু স্মৃতি রয়েছে। আগে যেগুলা দেখছি মোটামুটি এখন সেই রকমই আছে, বাট কিছু পরিবর্তন আসছে। হয়তো নতুন করে রং করছে, এই যে আলপনা দিয়ে নতুন করে রং করছে, এবং সামনে কিছু হয়তো কাস্টমাইজ করছে। দেখেন জাস্ট কি সুন্দর লাগতেছে। আজকের আবহাওয়াটা কিন্তু চমৎকার একটা আবহাওয়া, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো গাইজ, এই হচ্ছে সেই স্মৃতিসৌধ, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে স্মৃতিসৌধ আজকে কালের বিবর্তনে 50 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। কত প্রজন্ম, কত মানুষ, কত তরুণ তরুণীর আড্ডাখানার জায়গা হয়ে উঠছে। বাট এটা কিন্তু কোনো আড্ডাখানার জায়গা না, এটা আমাদের মনে করিয়ে দেয় সেই 1971 সালের মুক্তিযুদ্ধের কথা, মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের শহীদ হওয়া সেই মানুষের কথা, যার জন্য আজকের আমরা এই লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বাধীনতার সাথে সম্পর্কিত যতগুলো দিবস আছে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সব সব জায়গায় কিন্তু এখানে এসেই কিন্তু আমরা আমাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটা কিন্তু এখানে জানাই, এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতি তারাও কিন্তু এই জায়গাটায় এসে প্রথম প্রহরে তারা কিন্তু শহীদদের প্রতি সম্মান রেখে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে। সাল ছিল 1947 সাল, যখন ইংরেজরা পুরোপুরি পরাস্ত হয়ে এক পর্যায়ে তারা আবার ইংল্যান্ডে চলে যায়। এই দেশকে দুই ভাগ ভাগ করে, একটা হলো ভারত আর একটা হলো পাকিস্তান। পাকিস্তানের আবার দুইটা রাজ্য ছিল, একটা হলো ইস্ট পাকিস্তান, একটা হলো ওয়েস্ট পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা দেশ নামে দুই প্রান্তে ছিল, এবং মাঝখানে ছিল ভারত। ঠিক এই সুবিধাটা নিয়েই কিন্তু পূর্ব পাকিস্তানের লোকজন, সরকার, তারা বাঙালিদেরকে তথা পশ্চিম পাকিস্তানের মানুষদেরকে সবসময় শোষণ করে গিয়েছিল, নির্যাতন অত্যাচার সবসময় চালিয়ে গিয়েছিল। বন্ধুরা, আমরা কিন্তু একদম স্মৃতিসৌধের কাছাকাছি যেতে চাই। যদিও আমি যখন ছোটবেলায় আসছিলাম তখন কিন্তু অত কাছাকাছি যাই নাই, বাট আজকে আমি যেতে চাই, অনেক কাছাকাছি যাব, দেখবো যে কাছাকাছি থেকে স্মৃতিসৌধ যে সৌন্দর্যটা সেটা কেমন আসে। তো আমরা কিন্তু হাঁটতেছি, হেঁটে হেঁটে একদম স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কিছু একটা স্থাপনা। বাংলাদেশের প্রথম সারির দর্শনীয় যে স্থানগুলো আছে তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান এটি। বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধ তথা আমাদের 71-এর যে 30 লক্ষ শহীদের রক্তে যে ভেজানো এই আমাদের লাল সবুজের বাংলাদেশ, সেই বাংলাদেশের বিনির্মাণে আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ কিন্তু আজকে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে আসছি। বন্ধুরা, এখানে কিন্তু নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যরা আছে, তারা কিন্তু এখানে নিরাপত্তায় আছে, এবং এখানে যে উঁচু যে স্থানটা আছে এখানে কিন্তু প্রবেশ নিষেধ বলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবং এখানে কিন্তু একজন
আনসার সদস্য আছে, যিনি এটা পুরো দেখাশোনা করেন। এবং এখানে প্রবেশ নিষেধ বলে একটা ব্যানার টাঙানো আছে, যার কারণে যারা দর্শনার্থী তারা কিন্তু এখানে উঠতে পারে না। তো গাইস, কাছাকাছি আসার পর এই দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু আর প্রবেশ করার মতো অবস্থায় নেই আমরা, এখানে প্রবেশ করা যায় না। যে কাছাকাছি আসছি, যার কারণে এখানে এসে আমাদেরকে থামতে হচ্ছে। তো গাইস, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখতে চাই এখানে কাদের কাদের কবর এবং সমাধি এখানে আছে। আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে চাই। এখানে একটা কবর দেখতে পাচ্ছি, এই কবরটা একজন অজ্ঞাতনামা শহীদের কবর, যার কোনো ঠিকানা বা যার কোনো পরিচয় পাওয়া যায় নাই, যার কারণে তারা কিন্তু অজ্ঞাতনামা হিসেবে বিবেচিত হয়েছে। এখানে আর কি অনেক কবর রয়েছে, যেগুলো একদিনে দেখানো সম্ভব না, এবং খুব সুন্দর করে কবরগুলো সাজানো হয়েছে। যারা যারা এখানে আসছে তারাই জানে এর সৌন্দর্য কতটা কতটা এবং এইখানে বিভিন্ন ফল গাছ, বিভিন্ন গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছগাছালি দিয়ে এই জায়গাটা একদম পরিপূর্ণ অবস্থায় আছে। এত চমৎকার লাগতেছে, মনে হচ্ছে যেন এক অ্যামাজনের জঙ্গলে চলে আসছি আমি। এবং এত ঘন গাছপালা, এত সুন্দর জায়গা। আমি কিন্তু ছোটবেলায় এই সৌন্দর্যটা অতটা বুঝি নাই, বাট এখন এসে যেটা দেখতে পেলাম সেটা কিন্তু চোখের শান্তি। তো বন্ধুরা, এখন কিন্তু অনেক রোদ উঠছে, দেখতে পাচ্ছেন রোদের তীব্রতা অনেকখানি। যদিও একটু আগে বৃষ্টি হয়েছে, আজকের আকাশটা কেন জানি একটু আনএক্সপেক্টেড, কখন রোদ উঠতেছে, কখন বৃষ্টি হইতেছে, কখন একটু বাতাস হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। এখন স্মৃতিসৌধের যে ডান পাশ আছে, সেই ডান পাশে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষই তারা তাদের সময় কাটাচ্ছে, এবং এখানে তারা তাদের ফ্যামিলি সহ আসছে, ফ্যামিলি পিকনিকের মতো বলা চলে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন, সারি সারি গাছ, এই গাছগুলো কিন্তু আমি জানি না কি গাছ, বাট আমি যখন ছোটবেলায় আসছিলাম এই গাছগুলোর এখানেই কিন্তু আমি দাঁড়াইছিলাম প্রায় 15 থেকে 16 বছর আগে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই গাছগুলো কিন্তু এখনো টিকে রয়েছে স্মৃতিসৌধের ভিতরে। এই এত এত সুন্দর ফুলের গাছগুলো, যেগুলো যে কেউ দেখলে অনেক আকৃষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেকেই আসছে যারা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, যাদের একটু বয়স বেশি একটু কম, সবাই কিন্তু এখানে এসে তাদের যে অবসর সময়টা কাটাতে পারে। তো এই স্মৃতিসৌধের যে আয়তনটা সেটা কিন্তু অনেক বিশাল, যার কারণে একদিনে আপনাদেরকে সব ঘোরানো বা ঘুরিয়ে দেখাটা খুবই ইম্পসিবল। যতটুকু পারতেছি আমি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই পাশটায় অনেকেই সে ছোটবেলার যে খেলাধুলা, সেই ছোটবেলায় যে খেলাধুলা খেলতে, সেই খেলাধুলা কিন্তু করতেছে। তো গাইজ, আমরা সেই নিচু জায়গা থেকে একটু উপরের জায়গায় উঠতেছি। দেখি যে আরো সামনে কি কি আছে। এখানে কিন্তু জায়গাটা পুরো বিশাল একটা জায়গা, আপনারা জাস্ট দেখেন, অনেক বিশাল একটা জায়গা, যেটা কিন্তু আপনাদেরকে একদিনে ঘুরিয়ে দেখা অসম্ভবের কাছাকাছি প্রায়। দেখতে পাচ্ছেন ওই দিকটায় হচ্ছে স্মৃতিসৌধ, আর এই পাশটায় হচ্ছে এরকম বিভিন্ন গাছগাছালি দিয়ে ভরা একটা বাগান। ওইটায় ওইখানটায় মানুষ বসে বসে আড্ডা দেয়। দেখতে পাচ্ছেন অনেক লোক কম, যদিও এটা সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার, ওই দিনটাই কিন্তু অনেক মানুষের সমাগম হয়ে থাকে। আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু আমাদেরকে বাসা যেতে হবে। আবার এই রাস্তাগুলোতেই আবার জ্যাম লাগে, জ্যাম। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, মোটামুটি অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে, সামনে মেন রাস্তায় গিয়ে বাসে উঠে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব।
তো এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জানি না, ওই যে ওই জায়গাটা দেখছেন, ওই জায়গায় কিন্তু আমাদের এখানে যারা শহীদ হয়েছে 71 সালে তাদের কিন্তু সবার কবর এখানে দেয়া আছে। এবং খাবারে দেখতে আসা স্মৃতিসৌধে যারা দর্শনার্থী আছে তাদের জন্য কিন্তু এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। গাইস, এই গাছগুলোর দিকে একটু লক্ষ্য করেন। এই গাছগুলো কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাই টিভিতে, কারণ এই গাছগুলো বাংলাদেশে একদম এর সংখ্যা খুবই সীমিত। কারণ এই গাছগুলো ইউরোপ রাষ্ট্র যেগুলো আছে, ইউরোপ কান্ট্রি, সেই কান্ট্রিগুলোতে এই গাছগুলো কিন্তু বেশি জন্ম নেয় এবং বাংলাদেশে কিন্তু নাই বললেই চলে। বাট এখানে নবীনগর যে সাভার স্মৃতিসৌধ আছে সেইখানে কিন্তু এসে আমি এই গাছগুলো দেখে খুবই অবাক হয়ে গেলাম। বাংলাদেশের মতো একটা জায়গায় কিন্তু এই গাছগুলো জন্মেছে। মূলত এই গাছগুলো কিন্তু শীতকালে বেশি বা শীত প্রধান দেশে কিন্তু জন্মানো হয়ে থাকে। বাট খুব ভালো লাগতেছে যে বাংলাদেশেও এই গাছগুলো আছে। সো গাইজ, আপনারা যখন সাভার স্মৃতিসৌধের সামনে একদম ঢুকে পড়বেন তখনই কিন্তু এইটা আপনার চোখে পড়বে, কারণ এইটা হচ্ছে এই সাভার স্মৃতিসৌধের সম্পূর্ণ বন্ধুরা। এখন 4:30 আমি যতদূর শুনছি যে 5টার মধ্যেই স্মৃতিসৌধ বন্ধ হয়ে যায়, বাট এখনো দেখেন কত পরিমাণ মানুষ স্মৃতিসৌধে ঢোকার জন্য স্মৃতিসৌধের যে গেট, সেই গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতেছে। এটার মধ্যেই বোঝা যায় যে তারা এই স্মৃতিসৌধকে কতটা ভালোবাসে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।